আসসালামু আলাইকুম। অপরূপা গ্ল্যামারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা রাখি যে যেখানে আছো সুস্থ আছো এবং সুন্দর আছো। বন্ধুরা, আজ আমি রিবন্ডিংয়ের বিষয়ে কথা বলবো যে রিবন্ডিংয়ে করার আগে বা পরে কি কি সতর্কতা অবলম্বন করতে হয়। রিবন্ডিং করার আগে যে বিষয়গুলো সবসময় খেয়াল করবে। আর এই চুলটা দেখছো, এটা কিন্তু থার্ড ওয়াশ, 3 দিন পরের ওয়াশের পরে এই চুলটা। আর এই চুলটা কিন্তু একদম ভার্জিন চুল ছিল। আর যাদের চুল ড্যামেজ, অতিরিক্ত ড্যামেজ বা চুলে অনেক কিছু দেয়া থাকে, আর এখন যে আমরা যে তেলটা হোমমেড যে তেলগুলো আমরা ব্যবহার করি তার মধ্যে কিন্তু অনেক কিছু উপাদান দেয়া থাকে, যেটা আমরা ব্যবহার করার পরে যদি আমরা চুল রিবন্ডিং করি তাহলে কিন্তু আমরা 100% রিবন্ডিংটা পাবো না। কারণ ওটার মধ্যে এমন কিছু হার্বস দেওয়া থাকে যেটা চুলের উপর একটা প্রলেপ পড়ে যায়, তখন ওই রিবন্ডিং ক্রিমটা কিন্তু বসতে চায় না। এর জন্য যারাই তোমরা রিবন্ডিং করবে অবশ্যই পার্লারে এসে সত্যি কথাটা বলবে যে আমি এটা দিয়েছি। তখন আমরা অবশ্যই ক্রিম আছে, এটার প্রোটেকশন দেওয়ার ক্রিম আছে, কীভাবে ওটা দিয়ে কাজ করতে হবে। আর তোমরা যদি কিছুই না বলো তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আসলে তোমার চুলের মধ্যে কি কি দেয়া ছিল। আমরা যখন ফার্স্ট ক্রিমটা অ্যাপ্লাই করব তখনই কিন্তু আমরা ধরতে পারবো যে চুলের মধ্যে কি কি ছিল, এটা কিন্তু ধরা যায়। তো তখন যদি স্বীকার করো যে হ্যাঁ আপু মেহেদি দিয়েছি, এটা দিয়েছি, ওটা দিয়েছি, তখন কিন্তু আর কাজ করা সম্ভব হয় না। তো এর জন্য যারাই রিবন্ডিং করতে চাও তারা অবশ্যই রিবন্ডিং করার আগে এই সমস্ত জিনিসগুলো তোমরা দিবে না। আর যদি দিয়ে থাকো তাহলে অবশ্যই পার্লারে এসে বলবে যে আপু আমি এই জিনিসগুলো দিয়েছিলাম, তখন আমরা ওটাকে রিমুভ করে ওটা যখন থাকবে তখন আমাদের এক্সট্রা চার্জও বেড়ে যায়, কারণ ওই জিনিসটা আমাদের চুল থেকে সরিয়ে আবার নতুন করে চুলটাকে এনে তারপর কিন্তু রিবন্ডিং করতে হয়। আর অনেকে পার্লারে এসে বলো যে আপু আমি কিছুই দেই না, তখন কিন্তু তাদের চুলটা ফুলে যাওয়ার ভয় থাকে। এটা নিয়ে কিন্তু অনেকে পরে মন্তব্য করো, কিন্তু একদমই উচিত না। কারণ আমরা সবসময় চাই যে পারফেক্টভাবে কাজ করার জন্য, কারণ একটা ক্লায়েন্টের কাজ যদি আমরা ভালোভাবে করতে পারি তখন তার দ্বারা কিন্তু আমাদের আরও ক্লায়েন্ট আসে। তো আমরা কখনো ভুল কোনো কাজ করার চেষ্টা করি না। তো এর জন্য তোমরা অবশ্যই নিজেকে সত্যতা স্বীকার করবে যে আপু হ্যাঁ আমি এটা দিয়েছি, তখন সেটার বিকল্প পথ আছে। এরপর রিবন্ডিংয়ের বিষয়, আমরা পার্লারে যখন রিবন্ডিং করি তখন কিন্তু আমাদের কতগুলো সিস্টেম পালন করতে হয়। যেমন ভার্জিন হেয়ারে কিন্তু এক ধরনের আয়রন মেশিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ প্রফেশনাল আয়রন মেশিন অবশ্যই লাগবে। আর তোমরা বাসায় বসে যারা করো তা প্রফেশনাল আয়রন মেশিন ছাড়া কিন্তু রিবন্ডিং সুন্দর হয় না। আর ভার্জিন হেয়ারের কত ওয়ার্ডে আমরা কাজ করব, কারণ প্রত্যেকটা আয়রন মেশিনে 230 ওয়াট পর্যন্ত আছে। তো 200 থেকে 230 সাধারণত ভার্জিন হেয়ারে কিন্তু এই ওয়াট দিয়ে আমরা কাজ করতে পারি। আর হেনা কোটের যেগুলো, যে চুলে অনেক কালার টালার করা থাকে সেগুলো, আবার চুল শুকানোর পদ্ধতিটাও কিন্তু আলাদা থাকে। চুল কত পার্সেন্ট তুমি শুকিয়ে নেবে সেইভাবেও কিন্তু তোমাদের কাজ করতে হবে, তাহলে একদম পারফেক্ট রেজাল্ট আনা যাবে। এরপর কালার হেয়ারে আমরা কত ডিগ্রি আয়রন মেশিনটা আমরা ব্যবহার করতে পারি। কালার হেয়ারে সাধারণত যেহেতু কালার হেয়ার একটু বেশ ড্যামেজ থাকে, ওখানে আমরা 180 থেকে 200 ওয়াট পর্যন্ত আমরা এটা চালাতে পারি। আর কার্লি হেয়ার সেটা তো একদমই কার্লি থাকে, ওটা তোমরা 200 থেকে 230 ওয়াট পর্যন্ত মেশিনটা ব্যবহার করতে পারো। আর যেটা আছে ফ্রিজি ও ড্যামেজ হেয়ার, আর সেটা তো ফ্রিজি চুলটা কিন্তু একেবারে অবস্থা খুবই খারাপ থাকে, সেটা 150 থেকে 180 ডিগ্রি পর্যন্ত তোমরা এটা করতে পারো। আর থার্ড ওয়াশের বিষয়টা হচ্ছে দেখো, এই চুলটা কিন্তু
3 দিন পরের এই চুলটা। আর এই চুলটা দেখো কালার করার পরে চুলটা কিন্তু অনেক ড্যামেজ, আর চুলের আগা ফেটে গেছে, চুলের ভেঙে পড়ছে। তো এটার সমাধান অবশ্যই আমরা পার্লারে দিতে পারি। আশা করি আমার ভিডিওটি ভালো লাগে।